হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, ভালোর দলে আছো। আমিও তোমাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। অপরিচিত অর্ধাঙ্গিনী 6 পর্ব নিয়ে হাজির হয়েছি। গল্পটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তাই যারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যাও। তো আর কথা বাড়াবো না, চলো সরাসরি গল্পতে যাই। পেছন থেকে ভেসে আসা সেই পরিচিত অপ্রত্যাশিত কণ্ঠস্বর কানে আসতেই সোহার্দের পায়ের গতি থেমে গেল। সে ধীরস্থিরভাবে ঘুরে তাকালো। ঠিক তার পেছনেই দাঁড়িয়ে আছে এমন একজন যাকে এই মুহূর্তে সে কোনোভাবেই আশা করেনি। সৌহার্দ্য কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল, যেন লোকটার অস্তিত্বকেই সে অস্বীকার করতে চাইছে। বিরক্তির এক চরম শিখরে দাঁড়িয়ে সৌহার্দ্য শীতল কণ্ঠে বলল, ইয়েস মিস্টার শিকদার, লং টাইম নো সি, বাট আই ডোন্ট হ্যাভ টাইম টু টক টু ইউ রাইট নাও, আই হ্যাভ টু গো। হ্যাঁ মিস্টার শিকদার, অনেকদিন পর দেখা হলো, তবে এখন আপনার সঙ্গে কথা বলার সময় নেই আমার। আমাকে যেতে হবে। সাহাবীর ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটিয়ে উঠল। অ্যাটিটিউড সেম নট ব্যাড। তাই এত তাড়া কিসের ডক্টর সোহার্দ চৌধুরী? সোহার্দ দাঁতে দাঁত চেপে জবাব দিল, আমার ব্যক্তিগত বিষয়ে বাইরের কারো সাথে কথা বলতে আমি ইচ্ছুক না। আর এক মুহূর্তের জন্যও সে দাঁড়ালো না। গাড়িতে উঠে হাওয়ার বেগে ছুটে চলে গেল, যেন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তার কাছে একদম গুরুত্বহীন। সোহার্দের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে সাহাবীর একটা দীর্ঘ শ্বাস ফেলল। ঠিক তখনই পেছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরল। চমকে ঘুরে তাকিয়েই সে দেখল সুজনকে। সাহাবীর আলতো হাতে বন্ধুকে জড়িয়ে নিল। সুজনের চোখে মুখে এক বুক অভিমান। সে অভিযোগের সুরে বলল, হঠাৎ করে কেন এমন খোঁজ খবর নেওয়া বন্ধ করে দিলি? দেশে আসবি, জানালি না কেন? সাহাবীর আরও একটা দীর্ঘ শ্বাস ফেলে ম্লান হাসল। আরও পরে আসার কথা ছিল, কিন্তু মম অসুস্থ ছিল, এই জন্যই আসা। এই তেরাটা এখনো ঠিক হয়নি না? বেয়াদবটা যেভাবে অ্যাটিটিউড দেখিয়ে চলে গেল। সুজন একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, তাতে কি? তোর কোনো হাত নেই বলছিস? তুই ওকে? সাহাবীর একটু গম্ভীর হয়ে সুজনকে থামিয়ে দিয়ে বলল, সেসব বাদ দে। তবে অযোগ্য কারো হাতে আমি আকরাম খানমের শেষ চিহ্ন তুলে দিতে চাই না, ব্যাস। হৃদির পরীক্ষা শেষ হলে আমি ওকে আমেরিকায় নিয়ে যাব। সুজন একটু হতাশ হলো। এদের দুজনকে বুঝিয়ে লাভ নেই। কেউ কাউকে বুঝতে চায় না। এরা দুটো আন্তর্জাতিক লেভেলের তেরা। তেরা পুরস্কার দিলে মনে হয় একজনকে দেওয়া সম্ভব হবে না। সে সাহাবীর দিকে তাকিয়ে বলল, আচ্ছা আমি যাই, পরে দেখা হবে। আমার একটা ওটি আছে, বিকেলে টাইম পেলে তোর অফিসে আসবো, বলে সে চলে গেল। সুজন চলে যেতে ঠিক সেই মুহূর্তেই সাহাবীর কাউকে ফোন করলো। কিছুক্ষণ পরই লোকটা দ্রুত পায়ে এসে তার সামনে দাঁড়িয়ে নত হয়ে বলল, স্যার রেডি? পোস্টমর্টেমের রিপোর্ট আর রেপ কেসটার ফাইল দুটোই এখানে আছে। সাহাবীর গম্ভীর মুখে ফাইলগুলোর দিকে ঝুঁকে পড়ল। তার চোখে মুখে গম্ভীর মনোযোগ, যেন প্রতিটি শব্দের ভেতরে সে কোনো গোপন সত্য খুঁজছে। লোকটা ভয়ে ভয়ে নিচু স্বরে বলল, স্যার, মেয়েটাকে কিন্তু রেপ করা হয়নি, আর ওটা আত্মহত্যাও না। মৃত্যুর আগে তাকে মেরে ফেলা হয়েছে, তারপর ফাঁসিতে ঝুলিয়ে নাটক সাজানো হয়েছে। সাহাবীর লোকটার দিকে স্থির দৃষ্টিতে তাকালো। মুহূর্তের অস্বস্তিকর নীরবতা ভেঙে সে শান্ত গলায় বলল, ঠিক আছে, তুমি এখন আসতে পারো। লোকটি নড়ল না, বরং সাহাবীরের তীব্র দৃষ্টির সামনে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। সে তোতলাতে তোতলাতে বলল, স্যার, একটা ভুল হয়ে গেছে আমার অসাবধানতার কারণে। সৌহার্দ্য স্যার, মানে রিপোর্টগুলো তিনি আগেই দেখে ফেলেছেন। সরি স্যার। কথাটা শুনে সাহাবীরের চোয়াল শক্ত হয়ে গেল। তার চোখের মণিতে এক অজানা ঝড় বয়ে গেল। সে গভীর চিন্তায় ডুবে গেল। কয়েক সেকেন্ড পর সে শান্ত অথচ ভারী গলায় বলল, বুঝলাম, তুমি যাও। লোকটি দ্রুত সেখান থেকে প্রস্থান করল। সাহাবীর ফাইলগুলো শক্ত করে মুঠোবন্দি করল। তার চোখ এখন আগ্নেয়গিরির মতো জ্বলছে। সে জানে এই রিপোর্টের প্রতিটি শব্দ এখন গেম ডেঞ্জারাস হয়ে দাঁড়িয়েছে। ফাইলগুলো নিয়ে সে দ্রুত পায়ে হাসপাতালের বাইরে বেরিয়ে গেল।
যেন নিশ্চিত কোনো লক্ষ্য পূরণের উদ্দেশ্য। কলেজ থেকে ফিরে হৃদি আর শরীর টানতে পারল না। ড্রয়িং রুমের সোফায় ধপ করে গা এলিয়ে দিল সে। পায়ের অসহ্য ব্যথায় নড়াচড়া করার শক্তিটুকুও নেই। হৃদিকে এভাবে আছড়ে পড়তে দেখে সাহান অবাক হয়ে জিজ্ঞাসা করল, কিরে, কি হয়েছে তোর? এভাবে লটপটিয়ে পড়ে গেলি যে? হৃদি চোখ না খুললেই ক্লান্ত গলায় জবাব দিয়ে বলল, ভাই, ওই অসভ্য ডাক্তার আমার সব এনার্জি লস্ট করে দিয়েছে। পা দুটো মনে হচ্ছে খুলে পড়ে যাবে। হাঁটার ক্ষমতা নেই। সাহান ভ্রু কুঁচকে বাঁকা চোখে তাকালো। তার কণ্ঠে একটু তীক্ষ্ণতা নিয়ে সে বলল, কেন? ওই সাদা বিড়ালটা আবার কি করেছে তোর সাথে? হৃদির বুঝতে বাকি রইল না যে সাহান উল্টাপাল্টা কিছু ভাবছে। সে নাক মুখ কুঁচকে বিরক্তিকর স্বরে বলল, কি করবে আর? ক্লাসে পুরো একটা ঘন্টা দাঁড়িয়ে রেখেছিল অসভ্য লোক একটা, বলে কোনো মতে ব্যাগটা টেনে নিয়ে ধুঁকতে ধুঁকতে উপরের দিকে হাঁটা দিল। গত 3 দিন ধরে জ্বরের তীব্র দহনে হৃদি যেন এক এক জীবন্ত প্রতিমূর্তি। শরীরের প্রতিটি কোষে যেন আগুনের হুলকা। স্পর্শ করলেই মনে হয় হাত পুড়ে যাবে। নড়ার মতো ন্যূনতম শক্তিটুকুও অবশিষ্ট নেই তার। সদ্য ওষুধ খেয়ে সে গভীর ঘুমে তলিয়ে গেছে। হৃদির শিয়রে বসে নিভৃতে মাথায় জলপট্টি দিচ্ছেন সাহাবীর। তার চোখের কোণে উদ্বেগের ছাপ স্পষ্ট। সাহাবীর বারবার অস্থির হয়ে হৃদির কপালে হাত দিয়ে দেখছে জ্বরের প্রকোপ কিছুটা কমল কি। পাশে বসে থাকা আরিফা খান ছেলের এই ব্যাকুলতা দেখে বিষণ্ণ হাসলেন। আলতো স্বরে বললেন, ও ঠিক হয়ে যাবে বীর, এত অস্থির হোস না বাবা। মায়ের দিকে ফিরে সাহাবীরের কণ্ঠে বিষাদের সুর। সে ভাঙা গলায় বলল, মম, ও যদি সব সত্যিটা জানতে পারে, যদি আমাকে ভুল বোঝে, চিরতরে দূরে সরে যায়। ও ছাড়া রক্ত সম্পর্কের আর কেউ নেই আমার। আরকাম খানের মতো সেও কি আমাকে ছুঁড়ে ফেলে দেবে? সাহাবীরের এই অনিশ্চয়তা আরিফা খানের বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে দিল। তিনি ঢুকরে কেঁদে উঠে বললেন, তুই ভাইয়াকে ভুল বুঝিস না বীর। উনি যা কিছু করেছেন সব আমার জন্য, আমার মুখে হাসি ফোটানোর জন্য। অপরাধ যদি কারো হয়ে থাকে তবে সেটা আমার। তাহলে আমাকে কেন এত ভালোবাসিস? আমাকেও তো ঘৃণা করার কথা। সাহাবীর কোনো উত্তর দিল না। বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘ শ্বাস। সে উঠে দাঁড়ালো, কিন্তু মনের ভেতরে জমে থাকা হিসাব নিকাশগুলো তাকে কিছুতেই শান্তি দিচ্ছে না। তার মনে হচ্ছে এই মেয়েটি যেদিন জানতে পারবে যে তার বাবা মা না থাকলেও রক্তের সম্পর্কের কেউ একজন ছিল, তবুও তাকে এত সাফার করতে হয়েছে, সেদিন কি হৃদি এই সম্পর্ককে মেনে নেবে, নাকি ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে? নিজের অস্বস্তিত্বের এই জটিল সমীকরণগুলো সাহাবীরের মস্তিষ্কে জট পাকিয়ে যাচ্ছিল। সে হৃদির নিথর দেহটির দিকে শেষবারের মতো এক পলক তাকিয়ে দ্রুত পায়ে নিজের রুমের দিকে চলে গেল। রাত তখন 2টো। হাসপাতালের করিডোরের নিস্তব্ধতায় কেবল সোহার্দের ক্লান্ত নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। করিডোরের বড় জানালা দিয়ে বাইরের অন্ধকার আকাশটার দিকে সে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাত্রই একটা দীর্ঘ ওটি শেষ করে বের হয়েছে সে, কিন্তু শরীর ও মন ক্লান্তি যেন তাকে আরো গভীর কোনো চিন্তার সাগরে ডুবিয়ে দিয়েছে। হঠাৎ করেই সুজন এসে নিঃশব্দে তার পাশে এসে দাঁড়ালো। কিছুক্ষণ নীরবতার পালনের পর সুজন মৃদু কণ্ঠে প্রশ্ন করল, কি ভাবছিস এত? সৌহার্দ্য আকাশের দিকে তাকিয়ে দৃষ্টি না সরিয়েই এক অদ্ভুত গম্ভীর স্বরে উত্তর দিল, কি ভাববো? আমার কি ভাবার মতো কিছু অবশিষ্ট আছে? তার গলার স্বরে কোনো উচ্ছ্বাস নেই, নেই কোনো অস্থিরতা, বরং এক গভীর শূন্যতা। সুজন আর চোখে সৌহার্দ্যের শান্ত অথচ পাথরের মুখটার দিকে তাকালো। তার মনের অলিগলিতে কি খেলা চলছে তা বোঝার সাধ্য কার? সুজন কিছুক্ষণ দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করল। সে আমতা আমতা করে বলে উঠল, হৃদি তোকে মন থেকে ভালোবাসে সৌহার্দ্য। এখনো সময় আছে, ভুলটা শুধরে নে। এমন অমূল্য কাউকে একবার হারিয়ে ফেললে চাইলেই কি আর ফিরে পাবি? তাছাড়া সাহাবীর তো আজ স্পষ্টই বলে দিয়েছে পরীক্ষা শেষ হলেই সে হৃদিকে আমেরিকায় নিয়ে যাবে।
সৌহার্দ্যর ব্রুজোড়া সামান্য কুঁচকে উঠল, কিন্তু সুজনের কথাগুলো যেন সৌহার্দ্যের নিস্পৃহতা ভেদ করতে পারল না। সে আগের মতোই শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রইল, যেন পৃথিবীটা এখন তার কাছে অনুভূতিহীন। তার এমন শীতলতায় কোনো বিকাশ নেই। সুজন এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বিরক্তির সাথে বিড়বিড় করে উঠল, শালা রোবট একটা। এরপর দীর্ঘ শ্বাস ফেলে সে নিজের ডেস্কের দিকে চলে গেল। সকাল 10টা। জানালার ফাঁক দিয়ে আসা সূর্যের মৃদু আলো হৃদির ঘরের পর্দা ভেদ করে বিছানায় এসে পড়েছে। কিন্তু হৃদির ঘুমের কোনো বিরাম নেই। টানা 3 দিনের জ্বরের দাপট মেয়েটাকে একেবারে নিস্তেজ করে দিয়েছে। এত দীর্ঘ সময় হৃদি সাধারণত ঘুমায় না, কিন্তু শরীরের প্রতিটি কোষ এখন ক্লান্তিতে অবসন্ন। আরিফা খান নিঃশব্দে ঘরে প্রবেশ করলেন। হৃদির কপালে হাত রাখতেই স্বস্তির এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। জ্বর নেই, তবে মেয়েটার ফ্যাকাশে মুখটা দেখে আরিফা খানের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। ওর চেহারায় হুবহু নিজের মৃত মায়ের আদল, যেন কেউ নিখুঁত তুলিতে এঁকে রেখেছে প্রতিটি রেখা। আরিফা খান পরম মমতায় হৃদির কপালে একটি কোমল চুমু খেলেন, তারপর আলতো করে ওকে ঝাঁকিয়ে বললেন, ওঠ চাঁদ, অনেক বেলা হয়েছে, অন্তত কিছু মুখে দে। হৃদি পিট পিট করে চোখ মেলে তাকালো। সামনে ফুপিকে দেখে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল ওর মলিন মুখে। সে অভিমানী শিশুর মতো ফুপির কোলে মুখ গুজে দিল। আরিফা খান চুলে বিলি কেটে দিতে দিতে বললেন, সোনা, কিছু না খেলে শরীর সারবে কিভাবে? ওঠ, খেয়ে নে। হৃদি নাক মুখ কুঁচকে আবদারের স্বরে বলল, হুম ফুপি, একদম ইচ্ছে করছে না, মুখ কেমন তিতা হয়ে আসে। ঠিক তখনই দরজায় সাহাবীরের উপস্থিতি। হাতে ধোঁয়া ওঠা এক বাটি স্যুপ নিয়ে সে ঘরে ঢুকলো। হৃদিকে সজাগ দেখে সাহাবীর দ্রুত এগিয়ে এসে ওর কপালে হাত ছোঁয়ালো। শীতল হাতের স্পর্শে হৃদি যেন এক অদ্ভুত প্রশান্তি পেল। সাহাবীর গম্ভীর অথচ নরম স্বরে বলল, আজ কলেজে যাওয়ার টাইম নেই, তাই নিশ্চিন্তে খেয়ে নে। সে বাটি থেকে চামচ ভরে স্যুপ হৃদির মুখের কাছে ধরল। হৃদি অবাক হয়ে সাহাবীরের দিকে তাকিয়ে রইল। বাবা মা মারা যাওয়ার পর এত যত্ন করে কেউ তাকে খাওয়াবে, এটা সে কল্পনাও করেনি। ওই বাড়িতে জ্বর নিয়ে পড়ে থাকলেও রিমা চৌধুরীর কটু কথার আঘাতে ক্ষতবিক্ষত হতে হতো তাকে। যদিও অন্য সবার ভালোবাসায় সেগুলো গায়ে মাখত না, আজ কারো এত ভালোবাসা পাওয়ার ব্যাকুলতা হৃদির মনে জমে থাকা বরফ অনেকটা গলিয়ে দিল। সাহাবীর শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হলো, আমার হাতে খেতে সমস্যা আছে? হৃদি কোনো কথা না বলে মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল, মানে সমস্যা নেই। সাহাবীরের মনের ভেতর এক অজানা আনন্দ খেলে গেল। সে মৃদু হেসে পরম মমতায় হৃদিকে খাইয়ে দিতে লাগলো। পাশে দাঁড়িয়ে থাকা আরিফা খান এই দৃশ্যটা মুগ্ধ হয়ে দেখছিলেন। তার মনে পড়ে গেল পুরনো দিনের কথা। একদিন আকরাম খানও ঠিক এভাবেই আগলে রাখতেন তাকে। ভাইয়ের সেই অকৃত্রিম ভালোবাসার কথা মনে পড়ে এক বুক দীর্ঘ শ্বাস ফেলে তিনি নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন। খাওয়ার ফাঁকে হৃদি এক দৃষ্টিতে সাহাবীরের দিকে তাকিয়েছিল। সাহাবীর বুক কুঁচকে প্রশ্ন করে বলল, কি হলো, এভাবে তাকিয়ে আসিস কেন? হৃদি খানিকটা দ্বিধা নিয়ে জিজ্ঞাসা করল, ভাইয়া, আপনার চেহারাটা কেমন যেন মাম্মামের সাথে মিলে যায়, অথচ নিয়ম অনুযায়ী তো আপনার সাথে ফুপির চেহারার মিল থাকার কথা, কারণ আপনি তো ফুপির ছেলে। এটা এমন উল্টো হলো কেন? হৃদির প্রশ্নে সাহাবীরের হৃৎপিণ্ডে যেন একটা ধাক্কা লাগলো। সে মুহূর্তের জন্য চোখ বন্ধ করে নিজেকে সামলে নিল। তারপর খুব সাবধানে নির্লিপ্ত গলায় বলল, তোর ভুল হচ্ছে হৃদি, মানুষের চেহারার সাথে চেহারা মিল থাকতেই পারে। এই সব ফালতু চিন্তা বাদ দিয়ে চুপচাপ খেয়ে নে। সাহাবীর দ্রুত বাকিটুকু খাইয়ে দিয়ে কোনো সুযোগ না দিয়েই ঘর থেকে বেরিয়ে গেল, যেন তার কোনো পিছুটান লুকানোর এই ব্যর্থ প্রচেষ্টা। সাহাবীর চলে যাওয়ার পর হৃদি বালিশের পাশে থাকা ফোনটা তুলে নিল। সুমিকে কয়েকবার কল দিল, সাড়া না পেয়ে মেজাজ বিগড়ে গেল ওর। বিরক্ত হয়ে ফোনটা ছুঁড়ে ফেলে পড়ার টেবিলের দিকে হাত বাড়ালো। ডাক্তারি পড়ার এই ইঁদুর দৌড় ওর এখন আর একদম ভালো লাগে না।
একটা ক্লাস মিস মানেই বিশাল এক খেসারত। হৃদি মনে মনে আরহানকে ধুসে বিড়বিড় করে বলল, আরহান ভাইয়াটার জন্য আমার জীবনটা পড়াশোনার চাপে তেজপাতা হয়ে যাচ্ছে। বলে সে একরাশ অনিচ্ছা নিয়ে বইয়ের পাতায় মনোযোগ দিল। পরপর কয়েকটি ওটির চাপে টানা 2 দিন সৌহার্দ্য ক্লাসে আসতে পারেননি। আজ যখন সে ক্লাসরুমের দরজায় এসে দাঁড়ালো, চোখজোড়া স্বাভাবিকভাবেই পুরো ক্লাসরুম খুঁজে ফিরছিল, কিন্তু কাঙ্ক্ষিত সেই মুখটি না দেখে তার চল শক্ত হয়ে এলো। মনের ভেতর কোথাও যেন এক দলা অস্বস্তি দানা বাঁধল। চোখের পলক ফেলে সে বিরক্তিটুকু আড়াল করার চেষ্টা করল। কিছুক্ষণ যান্ত্রিকভাবে লেকচার দেওয়ার পর সৌহার্দ্যের স্থির দৃষ্টি গিয়ে পড়ল পৃথার ওপর। গলার স্বর কিছুটা কঠোর করে সে প্রশ্ন করল, ইয়োর নেম? পৃথা একটু তটস্থ হয়েই উঠে দাঁড়ালো, ভয়ে ভয়ে বলল, পৃথা হাসান, স্যার। সৌহার্দ্য ভ্রু কুঁচকে অদ্ভুত এক বিরক্তিকর ভঙ্গিতে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, তোমাদের সাথে থাকে ওটা? বোচানাক, ওটা কি আজকে আসেনি? পৃথার মনে মনে এক পশলা গালি বেরিয়ে এলেও মুখে সে একরাশ কৃত্রিম কোমলতা ফুটিয়ে বলল, না স্যার, আসেনি। শুনে মনে হলো সৌহার্দ্যের বিরক্তি যেন এক মুহূর্তের জন্য চরমে পৌঁছালো। সে আর কোনো কথা বাড়ালো না। বাকি আধা ঘন্টা কোনোমতে ক্লাস শেষ করে সে দ্রুত পায়ে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। সাহাবীর মার্কেট থেকে হৃদির জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বের হচ্ছিল। ব্যাগগুলো 2 হাতে সামলাতে গিয়ে সে যখন ব্যস্ত, তখন হঠাৎ কারো সাথে প্রবল ধাক্কা খেল সে। ব্যাগগুলো ছিটকে পড়ে গেল মেঝেতে। জিনিসপত্র গুছিয়ে নিতে সে নিচু হতেই কানে এলো এক তীক্ষ্ণ, চঞ্চল ও ঝরঝরে মেয়ালি কণ্ঠস্বর, এই কানা লোক, চোখে দেখেন না? নাকি চোখ আন্ডারপ্যান্টের ভেতর নিয়ে হাঁটেন? এমন অদ্ভুত বেপরোয়া মন্তব্য শুনে সাহাবীর চমকে উঠে তাকালো। তার সামনে দাঁড়িয়ে আছে কিশোরী বয়সের এক মেয়ে। বয়স খুব বেশি হলে জুথির সমান হবে, অথবা বড়জোর একটু বেশি। প্রথম দর্শনে সাহাবীরের মেজাজ সপ্তমে চড়ে গেল। বাচ্চা একটা মেয়ের মুখে এমন এমন অসংলগ্ন কথা সে সহ্য করতে পারল না। চোখের দৃষ্টিতে আগুনের হুলকা নিয়ে সে দাঁতে দাঁত চেপে বলল, বেয়াদব মেয়ে, ছোট মুখে বড় কথা, থাপ্পড় মেরে গাল লাল করে দেব। নাক টিপলে এখনো দুধ বের হবে, অথচ কথা বলার কি ধরন! সাহাবীরের এমন ভয়ঙ্কর রূপ দেখে রিভা মুহূর্তের জন্য কিছুটা হকচকিয়ে গেল। কিন্তু পরক্ষণে নিজের জেদ চেপে ধরে সে কিছু বলতে গেল, কিন্তু সাহাবীর তাকে থামিয়ে দিয়ে তার রক্তচক্ষু আর কঠোর গম্ভীর কণ্ঠে বলল, সরো সামনে থেকে। কথাটা বলে সে রিবাকে আর কোনো সুযোগ না দিয়ে হনহন করে ভিড়ের ভেতর হারিয়ে গেল। রিবা অবাক হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর নিজের রাগকে একটু দমিয়ে ভেকসি কেটে বিড়বিড় করে বলল, রাক্ষস একটা! যেভাবে তাকাচ্ছিল, আমি যে একটা ছোট মানুষ, আমার যে ভয় লাগতে পারে, সেদিকে কোনো খেয়াল আছে? অদ্ভুত লোক। মূলত রিবা 1 সপ্তাহ আগে ঢাকা এসেছে। গ্রামের বাড়ি থেকে আসার পর থেকেই হৃদিকে না পেয়ে তার মনটা এমনিতেই বিষণ্ণ ছিল। একটু মন ভালো করার আশায় মার্কেট করতে বেরিয়েই এই অদ্ভুত পরিস্থিতির শিকার হলো সে। আজ 3 দিন পর হৃদি কলেজে এলো। তবে দুঃখের বিষয়, তার একটা বন্ধুকেও সে খুঁজে পেল না। আজ হয়তো কেউ আসেনি। মন খারাপ করা আকাশ নিয়ে করিডোর দিয়ে হৃদি যেই ক্লাসরুমের দিকে এগোতে যাবে, অমনি সামনে এসে পথ আটকে দাঁড়ালো সৌহার্দ্য। তাকে দেখেই হৃদি পাশ কাটিয়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু সৌহার্দ্যের গম্ভীর ও গমগমে কণ্ঠস্বর তাকে থমকে দিল। ইউদের ব্যাটারি, ক্লাসে আলটিমেটাম দেওয়ার শর্তেও ক্লাস মিস দিয়েছো কেন? টানা 3 দিনের তীব্র জ্বরে হৃদির শরীরটা এমনিতেই নিস্তেজ হয়ে আছে। পড়াশোনার চাপ আর অসুস্থতার ক্লান্তিতে তার ভেতরটা তখন স্থির। সৌহার্দ্যের এমন হঠাৎ আগমনে মেজাজ তিড়তিড়ে উঠে গেল হৃদির। সে বিরক্তিতে মুখ ফিরিয়ে বলল, সেটা আমার ইচ্ছা। আপনাকে বলতে হবে কেন? সৌহার্দ্য কিছুক্ষণ ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে হৃদির দিকে তাকিয়ে রইল। তারপর হিসিয়ে বলল, ওকে ডান, এখন আমার থেকে পানিশমেন্ট পেতে হবে, চলো। বলে সে এদিক ওদিক তাকিয়ে হৃদির হাতটা শক্ত মুঠোর মধ্যে পুরে নিয়ে তাকে টেনে নিয়ে নিজের চেম্বারের ভেতর ঢুকে দরজা ঠাস করে বন্ধ করে দিল। হৃদি কিছু বুঝে ওঠার আগেই ঘটে গেল সবটা।
চেম্বারের ভেতর আসার পর হাতটা ছাড়িয়ে নিতে হৃদি রাগে ফুঁসে উঠল। এটা কি করলেন অসভ্য লোক? কেউ দেখে নিলে কি হতো? আর আমাকে এখানে কেন নিয়ে এসেছেন অসভ্য ডাক্তার? সৌহার্দ্য রাগ নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, তোমার রূপ দেখার জন্য এখানে আনা হয়নি। তুমি আমার ক্লাস মিস দিয়েছো, তার পানিশমেন্ট পেতে হবে এখন। সৌহার্দ্যের কথা শুনে হৃদি রাগে ফেটে পড়ল। এমনিতেই 3 দিনের জ্বরে বিছানা ছেড়ে উঠতে পারছে না, তার ওপর ওই লোকের পানিশমেন্ট। হৃদি বিরক্তি নিয়ে বলল, অসভ্য লোক, সেই দিন 1.5 ঘন্টা দাঁড় করিয়ে রেখেও আপনার পানিশমেন্ট শেষ হয়নি, মন ভরেনি? সৌহার্দ্য হৃদিকে আগাগোড়া পর্যবেক্ষণ করে শীতল কণ্ঠে বলল, না, তোমাদের মতো স্টুপিড ছাত্রীদের এইসব পানিশমেন্ট কাজ হয় না। তাই আমি ভেবেছি, যারা এখন থেকে আমার ক্লাস মিস করবে তাদের থেকে ফাইন নেব। হৃদি নাক মুখ কুঁচকে মনে মনে বিড়বিড় করল, আগে জানতাম অসভ্য লুচ্চা ডাক্তার, এখন দেখি ধান্দাবাজ। এগুলো করেই তো এত টাকা বানিয়েছে অসভ্য ডাক্তার। সৌহার্দ্য কিছু বলার আগেই হৃদি ব্যাগ থেকে 500 টাকার একটা নোট বের করে তার দিকে এগিয়ে দিল। সৌহার্দ্য টাকাটা হাতে নিয়ে হৃদির দিকে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে বলল, হোয়াট ইজ দিস? তোমার কি আমাকে ভিখারি মনে হয়? হৃদি বিড়বিড় করে বলল, তুই শুধু ভিখারি না, ভিখারির হেড। অসভ্য লোক, নিজের বউ মানিস না দায়িত্ব নেওয়ার ভয়ে? হৃদির নীরবতা দেখে সৌহার্দ্যের বিরক্তি আরও বাড়ল। সে কঠোর স্বরে বলল, তুমি আমার 17টা ক্লাস মিস করেছো, ফাইন হিসাবে 17,000 টাকা ছাড়ো। হৃদি যেন ব্যাকুল বনে গেল। কলেজে এমন কোনো নিয়ম তার জানা নেই যেখানে ক্লাস টিচারকে ফাইন দিতে হয়। সে রাগে গজগজ করতে করতে বলল, এটা মগের মূল্য পেয়েছেন নাকি? আমি আপনার নামে অথরিটির কাছে কমপ্লেন করব। ঘুষের দায়ে জেলে পুরে দেব। একদম বলদ পেয়েছেন আমাকে? ডিএসপি আকরাম খানের মেয়ে আমি। আপনার ধান্দাবাজি আমার সাথে চলবে না। হৃদির কথার কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সৌহার্দ্য নির্বাক কণ্ঠে বলল, ওকে ডান, আগে টাকা বের করো, তারপর যা করার করবে। হৃদি বুঝল এই অসভ্য লোকের সাথে তর্ক করে লাভ নেই। সে একটু নরম হয়ে মিনতি ভরা কণ্ঠে বলল, স্যার, আমার কাছে তো এখন এত টাকা নেই, আপনাকে পরে পরিশোধ করে দেব, প্রমিস। সৌহার্দ্য চেয়ারে পা সরিয়ে আরাম করে বসে বলল, ওইসব বাকির কাজ আমি করি না। তবে তুমি যেহেতু আমার না মানা বউ, সেহেতু তুমি চাইলে তোমার জন্য স্পেশাল একটা অফার দিতে পারি। বলে সে মাথা উঁচিয়ে হৃদির দিকে তাকালো। হৃদি মনে মনে গাল দিয়ে বলল, এই অসভ্য ইতর লোকের কাছ থেকে শেখা উচিত কিভাবে জুতা মেরে গরু দান করতে হয়। কিন্তু মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে বলল, ঠিক আছে স্যার, বলুন। সৌহার্দ্য একটু গলা খেঁখারি দিয়ে বলল, যদিও এগুলোতে আমার কোনো ইন্টারেস্ট নেই, তবুও তোমার উপকার করতে চেয়ে দিচ্ছি অফারটা। হৃদি উৎসুক হয়ে তাকিয়ে রইল। সৌহার্দ্য গমগমে কণ্ঠে বলল, দেন ইউ ক্যান গিভ মি 17 কিসেস অ্যাজ এ ফাইন। ইউ ক্যান গিভ দেম এনিহোয়ার, আই হ্যাভ নো প্রবলেম। চাইলে তুমি আমাকে জরিমানা হিসেবে 17টা চুমু দিতে পারো। সেগুলো যে কোনো জায়গায় দিতে পারো, আমার কোনো সমস্যা নেই। কথাটা কানে যেতেই হৃদি চেঁচিয়ে উঠল, কি? সি, অসভ্য লোক, আপনার থেকে ভালো কিছু আশা করা আমার বোকামি, লুচ্চা ডাক্তার। সৌহার্দ্য নির্বাক ভঙ্গিতে তাকিয়ে একটু আফসোস নিয়ে বলল, ওকে ডান, টাকা দাও, তোমার উপকার করতে চাইলাম। হৃদির রাগে লজ্জায় মুখটা লাল চোরের মতো হয়ে গেছে। সে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। সৌহার্দ্য এমন কিছু চাইতে পারে সেটা তার কল্পনারও বাইরে ছিল। সৌহার্দ্য কিছুক্ষণ পলকহীন তাকিয়ে থেকে আবারও গমগমে স্বরে বলল, হোয়াটস রং? আই অ্যাম গেটিং লেট, গিভ মি মাই মানি। হৃদি বুঝল এই বেয়াদব লোক তাকে এমনি এমনি যেতে দেবে না। সে লজ্জায় লাল হয়ে মিনমিনিয়ে বলল, এতগুলো পারবো না, একটা দিতে পারি। কথাটা বলে সে লজ্জায় নিচের দিকে তাকিয়ে রইল। শরীরে তখন এক অদ্ভুত শিহরণ আর অনুভূতির দোলা। সৌহার্দ্যের ভাবনার কোনো পরিবর্তন নেই। সে নির্বাক হয়ে বলল, ওকে ডান, কাম। বলেই সে তার গালটা বাড়িয়ে দিল। ঠিক সেই মুহূর্ত দরজায় জোরে একটা টোকা পড়ল। দরজার জোরালো টোকার শব্দে হৃদির ঘোরটা যেন হঠাৎ ভেঙে গেল। তার হৃৎপিণ্ড তখন ধুকপুক করছে, যেন কোনো বড় বিপদ থেকে বেঁচে ফেরার হাঁপ ছেড়ে বাঁচল সে।
দরজার ওপাশে মানুষটির জন্য মনে মনে অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করল হৃদি। লজ্জায় আর চরম অস্বস্তিতে তার মুখটা টকটকে লাল হয়ে উঠেছে, যেন কেউ আগুনে আঁচ দিয়েছে তাতে। নিজেকে দ্রুত সামলে নিয়ে সে এক ধাপ পিছিয়ে গেল। সৌহার্দ্যের চল শক্ত হয়ে উঠল। এমন একটা মুহূর্তে ব্যাঘাত ঘটায় সে রীতিমতো বিরক্ত। সে গম্ভীর গলায় বলল, কামিন। দরজা খুলে ভেতরে ঢুকল সুজন। সে বুঝতেই পারেনি ভেতরে ঠিক কী পরিস্থিতি চলছে। হৃদিকে এভাবে সৌহার্দ্যর চেম্বারে অপ্রস্তুত অবস্থায় দেখে সুজন একটু অবাক হয়ে বলল, ও এখানে কি করছে? কি করছিস ওর সাথে? এরকম ভয় পেয়ে আসে কেন? সৌহার্দ্য বিরক্তির চূড়ান্ত সীমায় পৌঁছে বলল, কি করতে এসেছিস তুই, স্টুপিড? কি এমন কাজ যে তোর এখন না আসলে হতো না? সৌহার্দ্যের এমন বেপরোয়া কথায় হৃদির অবস্থা নাজেহাল। সে বিড়বিড় করে বলল, অসভ্য লোক। বলে সে এক সেকেন্ডও আর দাঁড়ায় না, দৌড়ে কোনো রকম সুযোগ বুঝে পালিয়ে গেল। এদিকে সৌহার্দ্যের এমন আচরণে সুজন থমথমে হয়ে গেল। সুজনকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সৌহার্দ্যর রাগ আর বিরক্তি নিয়ে বলল, গাধার মতো দাঁড়িয়ে না থেকে বল কেন এসেছিস? সুজন একটা বাঁকা হাসি দিয়ে বলল, তুই এমন রেগে যাচ্ছিস কেন? কাহিনী কি বলতো? বউ মানি না মানি না ব। সুজন বাকিটা শেষ করতে পারল না, তার আগেই সৌহার্দ্য চেঁচিয়ে বলল, জাস্ট শ্যাট আপ সুজন, ফালতু কথা বলবি না। ও একটা পড়া বুঝতে পারেনি ক্লাসে, তাই বুঝে নিতে এসেছে। সুজন দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলল, এমন একটা ছাত্রী কেন যে নাই? দরজা বন্ধ করে আর বলতে পারল না। সৌহার্দ্য ফাইল ছুঁড়ে দিয়ে বলল, গো। সুজন ফাইলটা নিয়ে হাসতে হাসতে বেরিয়ে যাবে, তার আগে কিছু একটা মনে পড়তেই থমকে দাঁড়ালো। সৌহার্দ্য বিরক্তি নিয়ে তাকালো। সুজন সিরিয়াস মুখ নিয়ে বলল, তোর শতান আসছে। সৌহার্দ্য চেঁচিয়ে বলল, হোয়াট ইজ শতান? সুজন একটু ভাবুক হয়ে বলল, মেয়েদের বেলায় যাকে সতীন বলা হয়। সৌহার্দ্য ভ্রু কুঁচকে তাকালো। সুজন একটু মনে করার চেষ্টা করে বলল, ওই যে বীরের চাচাতো ভাই, যার কথা বীর বলতো। হৃদি যাকে ছোটবেলায় বিয়ে করবে করবে বলে হেদিয়ে মরতো। তাজওয়ান শিকদার এই হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করবে। কথাটা বলেই আবার যেতে যেতে বলল, ভাই সাবধান, বউ কিন্তু আগে থেকে ক্রাশ খেয়ে আসে। সৌহার্দ্য রাগী দৃষ্টিতে তাকালে সুজন কোনো রকম ফাইলটা নিয়ে সেখান থেকে কেটে পড়ল। সুজন চলে যেতেই সৌহার্দ্য রাগে বিড়বিড় করে বলল, একটা দের ব্যাটারি জীবন বরবাদ করে দিল। শান্তি নেই কপালে। সেরা জিন্দেগি। কলেজের গেট দিয়ে বের হতেই হৃদির চোখ আটকে গেল সামনের দৃষ্টিতে। আর হানের সাথে শাহিদা চৌধুরীকে দাঁড়িয়ে থাকতে দেখে সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সমস্ত সংকোচ আর দ্বিধা ভুলে হৃদি দৌড়ে গিয়ে জাপটে ধরল শাহিদা চৌধুরীকে। তার কণ্ঠে চিরে বেরিয়ে এলো এক আর্তনাদ, আম্মু, আপনি আপনি এখানে কিভাবে? শাহিদা চৌধুরী দুই হাতে হৃদিকে বুকের সাথে শক্ত করে চেপে ধরলেন। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। অভিমান আর আদরের মিশ্রণে ভারী গলায় বললেন, কে তোর আম্মু? সত্যিই যদি মা বলে মানতিস, তবে কি এভাবে বুক খালি করে চলে আসতে পারতিস? হৃদির চোখের কোণে জল চিকচিক করছে, কিন্তু গলার কাছে একটা পাথরের মতো দলা পাকিয়ে আছে কান্না। সে কিছু বলতে চাইল, কিন্তু শব্দগুলো তার মুখ ফসকে বেরিয়ে এলো না। তার মনের আর্তনাদ প্রতিধ্বনিত করে উঠল, আমি কি করব আম্মু? যার জন্য তুমি আমাকে নিজের করে নিয়ে গিয়েছিলে, সে তো আমাকে চাই না। সে তো আমাকে এক মুহূর্তের জন্যও মেনে নিতে পারছে না। মনের গহীনে জমানো এই তীব্র হাহাকারগুলো সে কেবলই নিজের ভেতরে চেপে রাখল। শাহিদা চৌধুরীর বুক থেকে মাথা তুলে চোখে জল মুছে ঋদ্ধিমান স্বরে জিজ্ঞাসা করল, আপনার শরীর এখন কেমন আম্মু? ওষুধগুলো ঠিকমতো খাচ্ছেন তো? শাহিদা চৌধুরী ঋদ্ধির কপালে আলতো করে একটা স্নেহের চুমু খেলেন। ভেজা চোখে হাসার চেষ্টা করে বললেন, খাচ্ছি মা, সব খাচ্ছি। তুই এখন আমার সাথে চল। ঋদ্ধি অসহায় চোখে তাকিয়ে বিনয়ের সাথে বোঝানোর চেষ্টা করে বলল, না আম্মু, প্লিজ রাগ করবেন না, আমি যেতে পারবো না। শাহিদা চৌধুরী হৃদির হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে
কাঁপা কাঁপা স্বরে বললেন, আমার জন্য চল, আমার মেয়ে হয়ে। তোকে বাবুর জন্য যেতে বলছি না। আমার মেয়ে হয়ে তুই কি তোর মায়ের কথাটা রাখতে পারবি না? মাত্র ২টি দিনের জন্য একটু ঘুরে আয় না মা। হৃদি কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই আরহান কাতর স্বরে বলল, প্লিজ বনু, তুই চল। আমি কথা দিচ্ছি, দুদিন পরই তোকে আবার আমি নিজে শিকদার বাড়ি দিয়ে আসব। হৃদির চোখের সামনে ভেসে উঠল এক ঝাঁক মানুষের নিঃস্বার্থ ভালোবাসা। একটা মানুষের অবহেলা আর তিক্ততার জন্য কি বাকি সবার এই পবিত্র ভালোবাসা সে অস্বীকার করতে পারে? হৃদি আর অমত করতে পারল না। মৃদু মাথা নেড়ে সম্মতি জানালো। দীর্ঘ ১ মাস ২০ দিন পর হৃদি যখন চৌধুরী বাড়ির চেনা চৌকাঠে পা রাখল, তখন তার বুকের ভেতরটা কেমন যেন হু হু করে উঠল। যে বাড়িটিতে সে তার জীবনের ৪টি বছর হাসি কান্না আনন্দ বেদনায় মিশেলে কাটিয়ে দিয়েছে, আর সেই প্রিয় আনন্দ মহলে প্রতিটি কোণে তার হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা আর নস্টালজিয়া লাগিয়ে তুলল। হৃদির চোখ জোড়া ভিজে এলো। সে মায়াভরা দৃষ্টিতে বাড়ির চারপাশটা একবার চোখ বুলিয়ে নিল। ঠিক তখনই সব নীরবতা ভেঙে সাথী আর রিভা দৌড়ে এসে হৃদিকে জাপটে ধরল। সাথীর চোখের কোণ চিকচিক করছিল। সে হৃদিকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে ভাঙা গলায় বলল, এতটা নিষ্ঠুর তুই কিভাবে হতে পারিস হৃদি? একটা মানুষের ভুলের শাস্তি তুই আমাদের সবাইকে দিচ্ছিস কেন? সাথীর কথার রেশ কাটতে না কাটতেই রিবা তার স্বভাব সুলভ চঞ্চলতায় প্রায় কেঁদেই ফেলে বলল, আমি এখানে থাকা পর্যন্ত তোমাকে আর এখান থেকে এক কদমও যেতে দেব না। বলে দিলাম, দরকার হলে ভাইয়াকে আমি বাড়ি থেকে বের করে দেব, তবুও তোমাকে যেতে দেব না। রিভার এই পাগলামিতে হৃদির ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে ওদের দুজনকে আরো নিবিড়ভাবে নিজের সাথে জড়িয়ে নিল। এই ভালোবাসাটুকুই তো ছিল তাদের বেঁচে থাকার রসদ। ওদের এই খুনসুটির মাঝে হঠাৎই রিমা চৌধুরী উপস্থিত হলেন। হৃদির দিকে তাকিয়ে তিনি কিছুটা ইতস্ত বোধ করলেন। দৃষ্টিতে এক ধরনের অপমানবোধ আর অস্বস্তি। তিনি ঢোক গিলে অনুতাপ সুরে বললেন, কেমন আছিস? হৃদি কিছুটা অবাক হলো। রিমা চৌধুরীর কাছ থেকে এমন সৌজন্যবোধ আশা করেনি সে। তবুও হৃদি নিজেকে সামলে নিয়ে মুখে এক চিলতে স্নিগ্ধ হাসি টেনে বলল, ভালো আছি ছোট মা। চৌধুরী বাড়িটা যেন আজ দীর্ঘদিন পর পূর্ণতা পেল। প্রতিটি দেয়াল যেন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটার সুর বাজছে। সন্ধ্যা প্রায় গড়িয়ে আসছে। সারাদিনের হাড়ভাঙা খাটুনি, টানা ২টো ওটি, সব মিলিয়ে সৌহার্দ্য যেন আজ শরীর আর মনের দিক থেকে পুরোপুরি নিঃশেষ। ড্রয়িং রুমে ঢুকতেই সে সোফায় শরীরটা এলিয়ে দিল। পরনের কালো শার্টটা প্যান্ট থেকে কিছুটা সরিয়ে এসেছে। কপালে লেপ্টে থাকা অবিন্যস্ত চুলগুলো তার চূড়ান্ত ক্লান্তি সাক্ষী দিচ্ছে। চোখের পাতা দুটো যেন একে অপরের সাথে আঠার মতো লেগে আছে। হঠাৎ করেই পাশে কারো উপস্থিতির আভাস পেল সে। চোখ না খুলেই আলতো করে মাথাটা ফেরালো। ঠিক তখনই তার চোখের সামনে ভেসে উঠল শরবতের গ্লাস। তৃষ্ণার্ত শরীর আর অবচেতন মন কোনো যুক্তিই মানল না। সে হাত বাড়িয়ে গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে সবটুকু পান করে ফেলল। কিন্তু শরবতের স্বাদটা জিভে আসতেই কেমন যেন এক অদ্ভুত শিহরণ খেলে গেল তার শরীরে। চোখ মেলে তাকাতেই তার সমস্ত ক্লান্তি মুহূর্তেই উড়ে গেল। সামনেই দাঁড়িয়ে আছে হৃদি। সৌহার্দ্য পলকহীন তাকিয়ে রইল। পরক্ষণে ভাবল, হয়তো মনের ভুল। অতিরিক্ত ক্লান্তিতে ভ্রম দেখছে সে। বিড়বিড় করে কিছু একটা বলে সে আবার চোখ বুজল, কিন্তু দ্বিতীয়বার তাকাতেই বুঝল এটা সব ভ্রম নয়। হৃদি আসলেই তার সামনে দাঁড়িয়ে আছে। তবুও সে কোনো কথা বলল না। চেহারায় কোনো পরিবর্তনের রেখাও ফুটল না। হৃদি যখন খালি গ্লাসটা নিয়ে নিঃশব্দে চলে যেতে চাইল, সৌহার্দ্য গলা খেকারি দিয়ে একরাশ নির্লিপ্ততা নিয়ে বলল, ১ কাপ কফি নিয়ে উপরে এসো। সে ওঠার জন্য প্রস্তুতি নিতেই হৃদির তীক্ষ্ণ স্বরে থামিয়ে দিল, শুনে রাখুন মিস্টার চৌধুরী, এই বাড়িতে আমি এসেছি আম্মুর মেয়ে হিসাবে, ২ দিনের জন্য অতিথি হয়ে। একদম বউ ভেবে আমাকে হুকুম করবেন না। সৌহার্দ্য স্থির হয়ে কয়েক সেকেন্ড হৃদির চোখের দিকে তাকিয়ে রইল।
তারপর তার কণ্ঠে সেই চিরচেনা গম্ভীর্য ফুটিয়ে বলল, ঠিক আছে, এই যে আম্মুর মেয়ে, আমাকে আম্মুর ছেলে ভেবেই না হয় 1 কাপ কফি দিয়ে যান, মিসেস চৌধুরী। হৃদি ঠোঁট বাঁকিয়ে দৃঢ় গলায় বলল, পারবো না, আমি আপনাকে একদম বিশ্বাস করি না। কফির বাহানায় রুমে নিয়ে গিয়ে ঠিকই সকালের মতো বলবেন, কার অনুমতিতে আমার বাড়িতে এসেছো, এর জন্য ফাইন দিতে হবে, অসভ্য ডাক্তার। সৌহার্দ্যর ধৈর্য যেন বাঁধ ভাঙল। রাগ আর বিরক্তি মিশিয়ে সে দাঁতে দাঁত চেপে বলল, স্টুপিড, মুখ চালানো বন্ধ করে রুমে কফি নিয়ে এসো। বলে সে আর কোনো কথা না বাড়িয়ে হন হন করে উপরের দিকে চলে গেল। পিছনে দাঁড়িয়ে থাকা হৃদি রাগে ফুঁসতে ফুঁসতে বলল, অসভ্য লোক, 2 মিনিট ভালো ব্যবহার করলে যেন ইজ্জত চলে যাবে। হৃদি সোহার্দের জন্য কফি নিয়ে যাওয়ার বদলে আমিনা খালাকে দিয়েই পাঠিয়ে দিল। ওদিকে ফ্রেশ হয়ে বেরিয়ে টি টেবিলে কফির মগ দেখে সোহার্দর কপালে বিরক্তিকর ভাঁজ পড়ল। হৃদি নিজে এলো না, এই বিষয়টাই তার মেজাজটা আরো বিগড়ে দিল। মাথাটা তোয়ালে দিয়ে মুছে তাড়াহুড়ো করে একটা শার্ট গায়ে জড়িয়ে সে নিচে নেমে এলো। সোফায় গা এলিয়ে দিয়ে রিমোট টিপে টিভি চালু করলেও তার মনটা যেন অগোচরেই রান্নাঘরের দরজার দিকে বারবার ছুটে যাচ্ছে। ততক্ষণে ড্রয়িং রুমে উপস্থিতি সারহানা চৌধুরী আর আরহান রীতিমতো অবাক। তারা যেন পৃথিবীর অষ্টম আশ্চর্যের কিছু দেখছে। সৌহার্দ্য হাসপাতাল থেকে ফেরার পর নিজের রুমে নিজেকে বন্দি করে রাখে। খাওয়ার টেবিলে ছাড়া বাড়ির কেউ তাকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখেনি। আজ এই অভিমানীয় দৃশ্য দেখে বাবা আর বড় ভাই তার দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন সে ভিন্ন গ্রহের কোনো প্রাণী। অবশেষে বিরক্তি ছেড়ে ফেলে সৌহার্দ্য কড়া গলায় বলল, হোয়াটস দ্য প্রবলেম? হোয়ার আর ইউ লুকিং অ্যাট মি লাইক দ্যাট? ছেলের এমন মেজাজি প্রশ্নে সারহান চৌধুরী গলা খেঁখাড়ে দিয়ে একটু হাসি টেনে বললেন, না, আসলেই ভাবছিলাম আজ সূর্যটা ঠিক কোন দিক থেকে উদয় হলো। বাবার ব্যঙ্গাত্মক কথায় সৌহার্দ্যর চোয়াল শক্ত হয়ে উঠল, কিন্তু সে কোনো উত্তর দিল না। পাশেই আরহান জোহাকে কোলে নিয়ে বসেছিল। ছোট্ট জোহা বাবার কোল থেকে অবাক চোখে বারবার তার চাচ্চুর দিকে তাকিয়ে আছে। সৌহার্দ্য জোহার আদুরে গলাটা আলতো করে টেনে দিয়ে হাত বাড়িয়ে গম্ভীর মুখে বলল, কাম মাই বেবি, চাচ্চু হিয়ার। সৌহার্দ্যের এমন সচরাচর না দেখে গম্ভীর ভঙ্গি দেখে দোহা হঠাৎই কেঁদে উঠল। সে ভয়ে বাবার বুকের ভেতর মুখ লুকিয়ে ফেলল। সারহান মেয়েকে আদর করে শান্ত করার চেষ্টা করল, যাও না মা, চাচ্চুর কোলে যাও না। কিন্তু জোহা দুই পাশে মাথা নেড়ে তার নিজের ভাষায় ভাঙা গলায় অভিযোগ জানালো, তাতু ভয়। সৌহার্দ্যের মুখের আদলটা জোহার কান্নায় মুহূর্তেই থমথম করে উঠল। সে হাত গুটিয়ে নিতেই সারহান চৌধুরী বিরক্তি ভরে খেকিয়ে উঠলেন, এমন রাক্ষসে মুখ করে বাচ্চা কোলে নিতে চাইলে তো সে ভয়ই পাবে। একটু হাসলে কি তোমাকে ট্যাক্স দিতে হবে? দেখলে তো কেমন ভয় পাইয়ে দিলে বাচ্চাটাকে। সৌহার্দ্য বিরক্তিকর চরম সীমায় পৌঁছে রুক্ষ গলায় বলল, আশ্চর্য, আমি তো আদর করেই নিতে চেয়েছিলাম, ভয় পেলে আমি কি করব? বাবা ছেলের এই তপ্ত বাক্য বিনিময়ের মাঝেই হৃদি নাস্তার ট্রে হাতে প্রবেশ করল। সবার সামনে নাস্তা সাজিয়ে সে শেষমেশ সৌহার্দ্যের সামনে দাঁড়ালো। কিন্তু সৌহার্দ্য এমন ভাব করল যেন টিভিতে কোনো অমূল্য কিছু দেখছে। সামনে হৃদির অস্থির অস্তিত্ব তার কাছে অর্থহীন। হৃদি তার এই উপেক্ষা দেখে ভেতরে ভেতরে ভীষণ বিরক্ত হলো। কফির মগটা টেবিলে রেখে সে তিক্ত স্বরে বলল, আপনার কফি। সৌহার্দ্য একবারও হৃদির দিকে তাকালো না, শুধু নির্লিপ্তভাবে হাত বাড়িয়ে কফির মগটা টেনে নিল। হৃদি যখন সেখান থেকে সরে আসতে উদ্যত, তখনই জোহা বাবার কোল থেকে ঝাঁপিয়ে হৃদির কোলের আশ্রয় নিল, যেন হৃদির কোলেই সে সবচেয়ে নিরাপদ। জোহাকে নিয়ে হৃদি যখন রান্নাঘরের দিকে ফিরে যাচ্ছে, সৌহার্দ্যর দৃষ্টি তখন সেই দৃশ্যটার ওপর স্থির। নিজের মনেই সে বিড়বিড় করে উঠল, আমি কত আদর করে ডাকলাম, আমার কোলে এলো না, অথচ ওই ব্যাটারিটার কোলে কেমন ঝাঁপিয়ে চলে গেল। নিজের ল্যাপটপের স্ক্রিনে গভীর মনোযোগে কাজ করছিল সৌহার্দ্য। বাইরে নিস্তব্ধতা ভেঙে হঠাৎই রুমের দরজা সজোরে খুলে গেল।
লাফাতে লাফাতে ঘরে প্রবেশ করল রিবা। 17 বছর বয়স হলেও মেয়েটার মধ্যে এখনো ছোটবেলার চঞ্চলতা একদমই কমেনি। আদরে আহ্লাদে বেড়ে ওঠা ঘরের একমাত্র আদরের মেয়ে বলে কথা। সৌহার্দ্য বিরক্তির সাথে ভ্রু কুঁচকে তাকালো। ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই গম্ভীর কণ্ঠে বলল, কি সমস্যা তোর? এভাবে লাফাচ্ছিস কেন? আবার কি চাই? রিবা যেন ঠিক এই সুযোগেরই অপেক্ষায় ছিল। ভাইয়ের পাশে গিয়ে দাঁড়িয়ে আদরে গলায় আবদার করে বসল, প্লিজ ভাইয়া, আমাদের মার্কেটে নিয়ে চলো না। কাল একটা রাক্ষসের জন্য কেনাকাটা করতে গিয়ে কিছুই নিতে পারেনি। সৌহার্দ্য কাজ থামালো না, বরং কিবোর্ডে টাইপ করতে করতে নীরস গলায় বলল, আই ডোন্ট হ্যাভ টাইম নাও রিবা। রিবার গাল ফুলিয়ে অভিমানী মুখটা ছোট হয়ে গেল। সে আবদারের সুরে বলল, প্লিজ ভাইয়া, ভাবিও যাবে বলেছে। ভাবি শব্দ শুনতেই সৌহার্দ্যের আঙুলগুলো কিবোর্ডে থমকে গেল। এক মুহূর্ত ভাবল সে, তারপর ল্যাপটপটা বন্ধ করে দীর্ঘ শ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, তুই রেডি হয়ে নে, আমি নিচে বের হচ্ছি। সৌহার্দ্যর মুখের সম্মতিটুকু শোনা মাত্রই রিবার বিষণ্ণতা নিমিষেই আনন্দে রূপ নিল। সে আর এক মুহূর্তও নষ্ট না করে খুশিতে ডগমগ হয়ে রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। নিচে গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য। বার কয়েক হাতের ঘড়ির দিকে তাকালো। তারপর বিরক্তি নিয়ে বাড়ির গেটের দিকে চোখ রাখল। ঠিক সেই মুহূর্তে দরজা খুলে বেরিয়ে এলো রিদি আর রিবা। ওদের সাজুগুজু দেখে সৌহার্দ্যের শুধু একবার তাদের দিকে তাকালো। তারপর আর কথা না বাড়িয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। রিবা আর রিদি পিছনের সিটে পাশাপাশি গিয়ে বসলো। গাড়ি স্টার্ট দেওয়ার আগেই তারা নিজেদের গল্পের সমুদ্রে ডুবে গেছে। যেন চারপাশে আর কিছুই নেই। গাড়ির লুকিং গ্লাসে রিদি আর রিবার হাসি খুশি মুখের দিকে তাকালো সৌহার্দ্য। তার কপালে বিরক্তির ভাঁজ নিয়ে গাড়ি স্টার্ট দিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো। বসুন্ধরা শপিং মলের গেটে গাড়ি থামাতেই রিবা রিধি হাত ধরে দ্রুত ভেতরে ঢুকে পড়ল। সৌহার্দ্য গাড়ি পার্কিংয়ের ঝামেলা সামলে যখন শপিং মলের ভেতরে প্রবেশ করলো, ততক্ষণে রিবা আর রিদি ক্লোথিং সেক্টরে পৌঁছে গেছে। রিবা ব্যস্ত হয়ে একের পর এক পোশাক দেখছে, আর রিদি পাশে থেকে উৎসাহ নিয়ে সেগুলো যাচাই করে দিচ্ছে। রিদির মনে এক চিলতে আক্ষেপ, নিজের পকেটে যে শূন্য, তাই নিজের জন্য কিছু দেখার সাহস তার নেই। রিবা বারবার রিদিকে জিজ্ঞেস করছে, ভাবি দেখো তো এটা কেমন? রিদি এক ঝলক আর চোখে তাকায় সৌহার্দ্যের দিকে। সে যেন অন্য কোনো গ্রহে আছে। নির্বাক হয়ে ফোনে চোখ আটকে আসে। আশেপাশে কোনো কিছুর প্রতি তার সামান্য খেয়ালও নেই। রিদি একটা দীর্ঘ শ্বাস চেপে মনে মনে বলল, অন্তত ভদ্রতার খাতিরেও কি একবার জিজ্ঞাসা করা যেত না যে আমার কিছু পছন্দ হয় কি না? বললে কি আর আমি নিয়ে নিতাম? এতটুকু সৌজন্যবোধ কি এই মানুষের নেই? কেনাকাটা শেষে রিবা বলল, ভাইয়া চলো জুয়েলারি সেকশনে যাই। সৌহার্দ্য তখনও ফোনের স্ক্রিনে মগ্ন। শীতল আর গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করল, গোল্ড নাকি ডায়মন্ড? ডায়মন্ড রিবার ডায়মন্ড রিবার চট জলদি উত্তর। সৌহার্দ্য ওদের নিয়ে গেল এক অভিজাত ডায়মন্ড শপে। উজ্জ্বল আলোর নিচে রিংগুলো চিকচিক করছে। রিবা একটা একটা করে আংটি দেখছে আর রিবার মত নিচ্ছে। হৃদিও বাধ্য হয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার অবচেতন মন বারবার সৌহার্দ্যের সেই উদাসীনতার কথা ভেবে বিষণ্ণ হয়ে উঠেছে। হঠাৎ সৌহার্দ্যের গমগমে কণ্ঠস্বর তাদের নিস্তব্ধতা ভেঙে গেল। সে ফোনের দিকে থেকে চোখ না সরিয়েই দোকানের সেলসম্যানকে উদ্দেশ্য করে ঠান্ডা গলায় বলল, ওটা প্যাক করুন। সেদিকে তাকিয়ে দেখল একটা অন্তত সাধারণ কিছু মার্জিত ডায়মন্ড সেট। হৃদি মুহূর্তের জন্য সেদিকে তাকালো, কিন্তু দ্রুত চোখ সরিয়ে নিল। অবহেলায় আর অভিমানে তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। মনে মনে বলল, যা খুশি করুক, এই মানুষটার দিকে তাকাতেও এখন আমার আর ইচ্ছে করছে না। কেনাকাটা শেষ করে সৌহার্দ্য ওদের নিয়ে শপিং মল থেকে বেরিয়ে এলো। গাড়ি পার্কিংয়ের জায়গায় ওদের বসিয়ে রেখে সে সামান্য সময়ের জন্য কোথায় যেন গেল। কিছুক্ষণ পর সে ফিরে এসে যখন ড্রাইভিং সিটে বসতে যাচ্ছে, ঠিক তখনই হৃদির চোখ পড়ল পাশের এক ফুচকার স্টলে।
লোভনীয় সেই দৃশ্য দেখে হৃদি আর নিজেকে সামলে রাখতে পারল না। উৎসাহ নিয়ে বলল, রিবা চলো না ফুচকা খাই। শোনা মাত্রই সৌহার্দ্য যেন বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলল। গম্ভীর গলায় ঝাড়ি দিয়ে বলল, অসম্ভব, এইসব আনহেলদি খাবার খাওয়া যাবে না। হৃদি এক মুহূর্তেও দেরি করল না। রিবার হাত ধরে গাড়ি থেকে নামতে নামতে বিরক্তি নিয়ে বলল, অসভ্য লোক, আপনাকে তো কেউ জোর করে খেতে বলেনি, আমরাই খাবো। বলতে বলতে তারা ফুচকার দোকানের দিকে এগিয়ে গেল। সৌহার্দ্য দাঁড়িয়ে রইল, কিন্তু মুহূর্তেই দ্বিধা কাটিয়ে চরম বিরক্তি নিয়ে ওদের পিছু পিছু এগিয়ে এলো। রিবা আর হৃদি একে অপরের সাথে খুনসুটি আর আনন্দে ফুচকা খাচ্ছে। সৌহার্দ্য ব্রু কুঁচকে যেন কোনো অদ্ভুত দৃশ্য দেখছে এমনভাবে ওদের দিকে তাকিয়ে রইল। হৃদি খেয়াল করলো সৌহার্দ্যকে, একটু দুষ্টুমি করেই বলল, একটা খান না, না হলে তো আপনি আমাদের দিকে তাকিয়ে থাকলে আমাদেরই পেট খারাপ হয়ে যাবে। সৌহার্দ্য বিরক্তির চরম সীমায় পৌঁছে যেন অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, স্টুপিড, তুমি খাও। হৃদি আর রিবার ফুচকা খাওয়া শেষ হলে সৌহার্দ্য আর কোনো কথা না বলে দোকানদারকে টাকা টুকিয়ে দিল। তারপর অত্যন্ত কাঠখোট্টা ভঙ্গিতে ওদের নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। টানা 2 ঘন্টা ধকল শেষে হৃদি ক্লান্ত শরীরে নিজের রুমে পা রাখতেই থমকে দাঁড়ালো। বিছানা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে দামি দামি ব্র্যান্ডের অসংখ্য শপিং ব্যাগ। কার কাণ্ড বুঝতে তার বাকি রইল না। হৃদি এগিয়ে গিয়ে ব্যাগগুলো খুলল। ভেতরে 10-12টার মতো শাড়ি আর থ্রি পিস। শাড়ির অধিকারই বেশি, আর সবগুলো রং যেন এক ধাঁচের, পাতার রঙের সঙ্গে মিশিয়ে কেনা। হৃদি নাক মুখ কুঁচকে বিড়বিড় করে বলে উঠল, দিতেই যখন চেয়েছিলেন তখন এত ভাব দেখানোর কী ছিল? বললেই তো পারতেন, অন্তত আমার পছন্দের মতো নেওয়া যেত। অসভ্য ডাক্তার কোথাকার। গজগজ করতে করতে চোখ পড়ল সেই ডায়মন্ড সেটটার ওপর। শপিং মলে যে সেটটা সৌহার্দ্য প্যাক করতে বলেছিল সেটি। ছোট্ট একটা ডায়মন্ড স্টোন বসানো, পেন্ডেন্ট সহ চেন আর একজোড়া ইয়াররিং চিকচিক করছে আলোর নিচে। হৃদি সেগুলো হাতে নিল, কিন্তু পরক্ষণেই তার মুখটা বিষণ্ণতায় ভরে উঠল। যে সম্পর্কের কোনো ভিত্তি নেই, যেখানে বইয়ের মর্যাদাই নেই, সেখানে এই দামি গহনাগুলো কি বিদৃশ্য ঠেকছে না? আলমারিতে তুলে রাখার জন্য এগিয়ে গিয়ে সে একটা দীর্ঘ শ্বাস ফেলল। এসব পড়ার কোনো ইচ্ছাই তার নেই। হঠাৎ তার নজর পড়ল একটা রাপিং পেপারে মোড়ানো ছোট্ট গিফট বক্স। তাতে সুন্দর হাতের লেখায় লেখা, স্পেশাল গিফট ফর ইউ। হৃদির বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। কৌতূহল নিয়ে কাঁপা কাঁপা হাতে সে গিফট বক্সের ফিতাটা খুলল। বক্সের ডালা খুলতেই ভেতরে রাখা জিনিসটা দেখে দুচোখ বিষিয়ে বড় বড় হয়ে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কেমন লাগলো পর্বটা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।